দেখো আমরা আগের দুটো ভিডিওর মাধ্যমে SC54 এর বড় কোশ্চেনগুলো 5 নম্বরের ও 3 নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করেছি, সেগুলো তোমরা দেখো। আর এবিটি এর প্রায় 12খানা মতো সেট আমাদের ডিসকাশন হয়েছে এবং ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে। প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু সবগুলো পেয়ে যাবে, সেগুলো দেখো। তো আজকের আমরা এমসিকিউ সেকশনটা এবং 1 নম্বর ও 2 নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করি। দেখো ফার্স্ট যেটা দিয়েছি, আচ্ছা কোশ্চেন পেপার তোমাদের কাছে হয়তো প্রত্যেকের কাছে আছে, তো আমি এমসিকিউ কোশ্চেনগুলো কিন্তু লিখছি না। হ্যাঁ, ফার্স্ট কোশ্চেন যেটা দিয়েছে দেখো, একটি এফসিসি ঘনাকার গঠনে পরমাণু কোঅর্ডিনেশনের সংখ্যা কত হবে? তাহলে আমরা জানি এফসিসি ক্ষেত্রে এক এফসিসি ঘনাকার গঠনে পরমাণুর কোঅর্ডিনেশন সংখ্যা কত হয় বলো? এটা 12টা হয়। তাহলে অপশন কত হবে এখানে? বি, 12টি হবে। 2 নম্বরের কোশ্চেন দিয়েছে দেখো যে 0.1 মোলার জলীয় দ্রবণের মধ্যে কোনটির সর্বাপেক্ষা হিমাঙ্ক অবনমন প্রদর্শন করে? তাহলে আমার হিমাঙ্কর অবনমন যদি আমরা দেখি, ডেল্টা টি এফ প্রপোর্শনাল টু এম ইন্টু আই। এখানে এম ইন্টু আই কতটা এখানে ইম্পর্টেন্ট আছে। তাহলে আই এর মান কার ক্ষেত্রে কত হচ্ছে, যদি সেটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয় সেটা আমরা জেনে নিই। দেখো কেসিএল যদি সম্পূর্ণ বিয়োজিত হয়, এখানে দুটো আয়ন তৈরি করে, কে প্লাস সিএল মাইনাস। তাহলে আই এর মান এখানে কত হয় বলো? 2। তারপর দেখো গ্লুকোজ দিয়েছে C6H12O6, এটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, তাই এই ক্ষেত্রে আই এর মান কত লিখবো? 1। ওকে, পরেরটা দিয়েছে দেখো Al2SO4 হোল 3, এটা যদি বিয়োজিত হয় 2Al3 প্লাস প্লাস 3SO4 2 মাইনাস, তাহলে এখানে আই এর সংখ্যা কত হচ্ছে হলো? মোট আয়ন সংখ্যা কত? অ্যালুমিনিয়াম আছে 2টো, সালফেট আছে 3টে, তাহলে আই ইকুয়াল এখানে হবে 5। আরেকটা দিয়েছে দেখো K2SO4, তাহলে K2SO4 এটা যদি বিয়োজিত হয় 2K প্লাস প্লাস SO4 2 মাইনাস, তাহলে এখানে আই কত হচ্ছে হলো 3। 3টে আয়ন তৈরি হচ্ছে, যার ক্ষেত্রে আই ইন্টু এম এর মান বেশি হবে, তার হিমাঙ্ক অবনমন বেশি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে Al2SO4 যৌগের ক্ষেত্রে আই এর মান 5, তাই এর ক্ষেত্রে আই ইন্টু এম এর মানটা বেশি হবে, তাই জন্য এর হিমাঙ্ক অবনমনের মানও বেশি হবে। ওকে, তাহলে কোনটি সর্বাপেক্ষা অধিক হিমাঙ্কের অবনমন প্রদর্শন করে? অ্যালুমিনিয়াম সালফেট, অপশন সি হবে। তারপর দেখো থার্ড কোশ্চেন দিয়েছে এখানে যে 1 মোল Cr2O7 2 মাইনাস, এটা থেকে Cr3 প্লাসে পরিণত করতে প্রয়োজনীয় তড়িৎ আধানের পরিমাণ কত? তাহলে আমরা আগে আণবিক মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া লিখে নিই। তাহলে প্লাস 14H প্লাস, এটা 2Cr3 প্লাস প্লাস 7 ওয়াটার হবে। দেখো এদিকে টোটাল আধান কত হচ্ছে? 12টা। এখানে টোটাল আধান কত হচ্ছে বলো? 6টা। আধান 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 মানে চার্জ কত হচ্ছে? টোটাল 6। এখানে টোটাল কত হচ্ছে বলো? এখানে দুটো আর 14H প্লাস, টোটাল 12 পজিটিভ, 12 পজিটিভ, আর এখানে 6 পজিটিভ। তাহলে ইলেকট্রন এখানে কটা অ্যাড করব? 6 ইলেকট্রন। ওকে, তাহলে এই পরিবর্তনে Cr2O7 2 মাইনাস থেকে C2Cr3 প্লাস, এই পরিবর্তনে ইলেকট্রন কত লাগছে বলো? 6টা। তাহলে আধানের পরিমাণ কত হবে? 6 ইন্টু F বা 6 ইন্টু 96500 কুলম্ব। এটা অপশন হবে অপশন ডি। ওকে, আমরা 4 নম্বর কোশ্চেনে চলে যাই। দেখো 4 নম্বর কোশ্চেন দিয়েছে ইনটু
প্লাস 3H2 2 অ্যামোনিয়া। এই রাসায়নিক বিক্রিয়ায় d of NH3/dt এর মান বলা আছে 2 × 10⁻⁻4 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স বলা আছে। তাহলে রাসায়নিক বিক্রিয়াটা যদি সাম্যাবস্থায় উপনীত হয়, সাম্যাবস্থায় উপনীত হয় অশ্বই দীর্ঘই গন্ডগোল উপনীত হয়, তাহলে আমরা লিখব d of N2/dt এর সামনে মাইনাস বসবে, কেন বলো? সময়ের সঙ্গে সঙ্গে এটা কমে যাচ্ছে, ইকুয়াল টু 1/3 d of H2/dt, এটার সামনেও মাইনাস বসবে, হাফ d of NH3/dt, এটা পজিটিভ আসবে। তাহলে আমরা লিখতে পারি যে আমার H2 এর বিয়োজন কত হবে সেটা জানতে বলেছে। H2 কত বিয়োজিত হয়েছে সেটা আমাকে এখানে জাজমেন্ট করতে বলেছে। দেখো এখানে d of H2/dt half d of NH3/dt কার মান বলা আছে বলো? এটার মান বলা আছে, এখানে বসাবো হাফ ইন্টু 2 ইন্টু 10⁻⁻4। তাহলে শুধু চেয়েছে d of H2/dt মাইনাস এই কথাটা চেয়েছে, এখানে তাহলে 3 মাল্টিপ্লাই হবে, 2 কাটলো, 3 ইন্টু 10⁻⁻4। হ্যাঁ, তাহলে অপশন কোনটা হবে বলো? অপশন হবে 4 এর অপশন এ হবে। একটু খেয়াল রাখো, কোশ্চেন অ্যান্সার একটু গন্ডগোল আছে মনে হয়। হ্যাঁ, ওখানে সি দেওয়া আছে। পরেরটা দেখো 5 নম্বর কোশ্চেন, যে টিন্ডাল প্রভাব কি কারণে হবে? টিন্ডাল প্রভাব কি কারণে হবে? আমি এই দিকটা লিখছি অ্যান্সার গুলো। 5 নম্বর, যে টিন্ডাল প্রভাব কি কারণে হবে জানতে চেয়েছে। তো এটা হবে আলোর বিক্ষেপণ, আলোর বিক্ষেপণের জন্য এটা হবে। 6 নম্বর অ্যান্সার দিয়েছি দেখো, নিচের কোন যৌগটি সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করে অদক্ষেপ উৎপন্ন করবে না? আমরা জানি যদি হ্যালোজেন বেনজিন রিংয়ের কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকে, তার সঙ্গে AgNO3 বিক্রিয়া হয়, তাহলে এখানে AgCl এর অদক্ষেপ তৈরি হবে না, AgCl এর অদক্ষেপ তৈরি হবে না। তাহলে অ্যানসারটা কি হবে? কেন হবে না বলো? যে এটা এই কার্বোক্যাটায়নটা তৈরি করতে পারছে না। হ্যাঁ, এই কার্বোক্যাটায়ন তৈরি হয় না, তাই জন্য এখানে Cl মুক্ত হবে না, Cl মাইনাস, যেটা কিনা Ag প্লাসের সঙ্গে যুক্ত AgCl উৎপন্ন করবে। কিন্তু Cl যদি মুক্ত না হয় তাহলে এটা পাবো কিভাবে? নিশ্চয়ই পাবো না। ওকে, তাহলে অসুবিধা কোথায় দাঁড়াচ্ছে? যে এটা এই কার্বোক্যাটায়ন ফর্মেশন হয় না, ফলে Cl মাইনাস এখানে বেনজিনের থেকে মুক্ত হবে না। Cl যদি মুক্ত না থাকে বা Cl মাইনাস যদি মুক্ত না থাকে, তার সঙ্গে AgNO3 বিক্রিয়া করে AgCl এর অদক্ষেপ দেবে না। তাহলে এখানে 6 নম্বরের অ্যান্সার হবে ক্লোরোবেনজিন। ওকে, অপশন এ হবে ক্লোরোবেনজিন। 7 নম্বর বলছে দেখো, যে ঠান্ডা সবার লেগেছে বাবু, সাবধানে থেকো তোমরা। তাহলে CH3 MgBr প্লাস CH2, এটাও আগে আলোচনা করা হয়েছে এরকম টাইপের কোশ্চেন, ইপক্সাইড দিয়েছে। তাহলে কি যৌগ পাবো? এটা দেখো আমরা জানি নিউক্লিওফাইল, এটা ডেল প্লাস, এটা ডেল মাইনাস, দুটোতেই প্লাস আসবে, কেন অক্সিজেন এখানে মোর ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন ইলেকট্রন টেনে নেবে কার্বন সেন্টার থেকে, এটা এসে অ্যাটাচ হবে, দুটো ইকুয়াল মানে দুটো ইকুইভ্যালেন্ট, একই রকমের, যে কোনো একটা সেন্টারের সঙ্গে অ্যাটাচ হতে পারে।
তাহলে আমরা লিখছি CH2O মাইনাস MgBr, পজিটিভ পার্টটা এখানে অ্যাটাচ হবে, আর এখানে কি আসবে বলো CH3। এবার এটা যদি আমরা হাইড্রোলিসিস করি তাহলে এটা পাবো CH2OH, এটা CH3। একসঙ্গে দুটো কার্বনকে বাড়ানোর জন্য আমরা এই কাজটা করতে পারি, ঠিক আছে। তাহলে এখানে পেলাম 1 প্রোপানল। তাহলে এখানে 7 নম্বরের অ্যান্সার হবে অপশন সি, 1 প্রোপানল। ওকে, দেখো পরেরটা দিয়েছে ফেনল ও ক্লোরোফর্মের সহিত NaOH এর বিক্রিয়া কি উৎপন্ন হবে। আমরা এটা সবাই জানি, এটা রাইমার্টিমান রিঅ্যাকশন হবে। রাইমার্টিমান রিঅ্যাকশন হলে এটা সিনামালডিহাইড বাই ফেনল, এটা ক্লোরোফর্ম, NaOH, অ্যালকোহল, তারপর একে দুয়ে হাইড্রোলিসিস করছি বা OH মাইনাস ওয়াটার, তাহলে এটা আমরা পাবো মুখ্য বিক্রিয়া পদার্থ হিসেবে এটা OH, এটা CH। ওকে, তাহলে এটা হবে সিনামালডিহাইড, সিনামালডিহাইড। ওকে, তাহলে 8 নম্বরের অ্যান্সার হবে, এখানে লিখছি 8 এর অ্যান্সার হবে সিনামালডিহাইড। 8 নম্বরের অ্যান্সার হবে সিনামালডিহাইড। সরি, এটা স্যালিসালডিহাইড, ভুল বলছি, স্যালিসালডিহাইড, স্যালিসালডিহাইড। ওকে, স্যালিসালিক অ্যাসিড ফর্ম হচ্ছে, তাহলে এটা অপশন সি হবে স্যালিসালডিহাইড। 9 নম্বরে বলেছে দেখো নিচের কোন যৌগটির সঙ্গে ফেলিং দ্রবণের বিক্রিয়া লাল পদক্ষেপ উৎপন্ন করে। তাহলে ফেলিং দ্রবণের সঙ্গে বিক্রিয়ায় লাল পদক্ষেপ উৎপন্ন হওয়ার শর্ত অ্যালডিহাইড গ্রুপ থাকতে হবে। এখানে ফেলিং দ্রবণ AgNH3(2) পুরোটা প্লাস OH মাইনাস, তাহলে R বন্ড C ডবল বন্ড O মাইনাস NH4 প্লাস Ag। ওকে, তো এখানে ধূসর বর্ণের পদক্ষেপ হয়, লাল বর্ণের নয়। তো এখানে আমরা দেখছি কোনটা হবে বলো, যে 9টা প্রোপানাইল হবে, ওটাতেই দেখো একমাত্র কি আছে বলো, অ্যালডিহাইড গ্রুপটা প্রেজেন্ট আছে, আর সবেতেই কি আছে বলো, কিটোন গ্রুপ আছে। তাহলে CH3, পরেরটা দেখো CH3 CH2O CH2CH3, এটা তো কার্বনিলের মধ্যেই পড়ছে না, এটা হবে না। পরেরটা বলেছে দেখো ইথানল, বলেছে প্রোপানল CH3 CH2 CH2OH, এটাও হবে না। পরেরটা দেখো অ্যাসিডন দিয়েছি, এটাও হবে না। ওকে, তাহলে অপশন কি হবে, 9টা অপশন কি হবে বলো, এ হবে। ওকে, পরের কোশ্চেনে আমরা চলে যাই। দশ নম্বরের কোশ্চেন, কোন অ্যাসিডটিতে ও বন্ধন উপস্থিত। তাহলে আমরা আগেও এটা একটু দেখেছিলাম। দেখো এটা H2H2O8। ওকে, এটাতে কি বলছে বলো, ও বন্ধন উপস্থিত, তাহলে এটা অপশন সি হবে, 10টা অপশন সি। 11টা বলছে দেখো যে সর্বাধিক জারণ সংখ্যা প্রদর্শনকারী ইলেকট্রন বিন্যাস হলো, তাহলে এখানে 3d5 4s2, কার বলছে বলো, এটা আর্গন 18 নিতে হতো, এখানে আর্গন 18,
এটা কার বলছে, ম্যাঙ্গানিজ 25। হ্যাঁ, তাহলে এর ক্ষেত্রে কি হবে বলো, সর্বাধিক জারণ অবস্থা প্রদর্শন করে। আমরা জানি ডি ব্লক 3D ব্লকের বা 3D শ্রেণীর ভুল বলা হচ্ছে, 3D পর্যায়ে আমরা দেখছি ম্যাঙ্গানিজের সর্বাধিক জারণ অবস্থা দেখায়, বা 3D সিরিজের মৌলগুলির মধ্যে ম্যাঙ্গানিজ কি হয় বলো, সর্বোচ্চ জারণ অবস্থা প্রদর্শন করে। তাহলে এখানে ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে আমরা দেখি আর্গন 18 3d5 4s2, তাহলে 11 এর অ্যান্সার হবে এখানে ম্যাঙ্গানিজ হবে, বি হবে। পরেরটা দিয়েছে দেখো, নিচের কোনটি চিলেট লিগেন্ড নয়? তাহলে চিলেট লিগেন্ড হতে গেলে কি থাকতে হবে, বাইডেন্টেড লিগেন্ড হতে হবে। ওকে, যে কিনা সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে একটা কেজ ফর্ম করবে বা খাঁচা তৈরি করবে। এখানে সেন্ট্রাল অ্যাটম এর সঙ্গে এরকম একটা কি তৈরি করবে বলো, খাঁচা তৈরি করবে। তাহলে এরকম, তাহলে কি থাকতে হবে না, বাইডেন্টেড হতে হবে, দুটো সাইড থাকতে হবে। তাহলে এখানে কার নেই, থায়োসালফেট আয়ন যদি আমরা লক্ষ্য করি তার ক্ষেত্রে কিন্তু এটা নেই। তাহলে 12 এর অ্যান্সার কি হবে বলো, থায়োসালফেট হবে, অপশন এ থায়োসালফেট হবে। ওকে, আর দেখো অক্সালেটও আছে, গ্লাইসিনেটোতে আছে, অক্সালেটোতে আছে, গ্লাইসিনেটোতে আছে, এটাতে আছে, এই লোন পেয়ার এই সাইড আর এই সাইডে আছে। আর এটা কি বলছে বলো, ইথেন 1,2 ডাইঅ্যামিন CH2 CH2, এটা NH2, এটা NH2, তাহলে এটাতে উপস্থিত। কিন্তু থায়োসালফেটে তোমার ওখানে কিন্তু মনোডেন্টেড। ওকে, খেয়াল রাখবো। পরেরটাতে বলছে দেখো, নাইট্রোবেনজিনকে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে বিজারণ করি তাহলে কোন যৌগ পাবো? তাহলে অ্যাজোবেনজিন পাবো, অ্যান্সার হবে অ্যাজোবেনজিন। তাহলে নাইট্রোবেনজিনকে আমরা যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে বিজারণ করি তাহলে আমরা দেখবো অ্যাজোবেনজিন পাবো। নাইট্রোবেনজিন, এটা আমরা LiAlH4, তাহলে আমরা এটা অ্যাজোবেনজিন পাবো, N11N, এটা। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি 13 নম্বর অ্যান্সার কি হবে বলো, অ্যাজোবেনজিন। 13 নম্বরের অ্যান্সার কি হবে, অ্যাজোবেনজিন, অপশন এ হবে। 14 নম্বরের কোশ্চেন দিয়েছে দেখো, একটি বর্তুলাকার প্রোটিনের উদাহরণ দাও। তাহলে 14 কি হবে বলো, হিমোগ্লোবিন হবে। 14 তে অ্যান্সার কি হবে, হিমোগ্লোবিন। তাহলে এটা 14 হিমোগ্লোবিন, অপশন ডি হবে হিমোগ্লোবিন। তাহলে আমরা এমসিকিউ কোশ্চেনগুলো সব ডিসকাস করলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমরা 1 নম্বরের কোশ্চেনগুলোতে চলে যাই। দেখো পরের কোশ্চেন দিয়েছে, ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস এনএফ ই সেল কোষ সমীকরণে ই সেলের মান কি কি হলে কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে। তাহলে দেখো আমরা তাপগতিবিদ্যার সঙ্গে যদি আমরা কোষ বিক্রিয়ায় যে ইনট সেলের মান পাই তার যদি আমরা সম্পর্ক লিখি এনএফ ই সেল, দেখো এন তো এখানে কার কথা বলছো বলো, সমতাযুক্ত কোষ বিক্রিয়ায়, সমতাযুক্ত অর্ধকোষ বিক্রিয়ায়, অর্ধকোষ বিক্রিয়ায় ইলেকট্রন সংখ্যা। ওকে, এ হচ্ছে ফ্যারাডে। তাহলে ডেল্টা জি এর মান যদি আমাকে নেগেটিভ পেতে হয়, তাহলে ই সেলের মান কি হতে হবে, অবশ্যই পজিটিভ হতে হবে। কেন, এই দুটো ভ্যালু কখনো নেগেটিভ হবে না। ক্লিয়ার? তাহলে ই সেলের মান যদি ধনাত্মক হয় তবে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে। বুঝতে পারলাম? পরের কোশ্চেনটা আমরা চলে যাই। বলছি দেখো,
যে AgNO3 CuSO4 AuCl3 দ্রবণের প্রত্যেকটির মধ্য দিয়ে 3 ফ্যারাডে চালনা করলে 3 ফ্যারাডে তড়িৎ চালনা করলে ক্যাথোডে উৎপন্ন ধাতুগুলির মোল সংখ্যার অনুপাত কত হবে। তাহলে আমরা জানি কোনো আয়নের আধান সমান n ইন্টু x ইন্টু f, n মানে হচ্ছে মোল সংখ্যা, x মানে হচ্ছে যোজ্যতা, f হচ্ছে ফ্যারাডে। তাহলে আমরা কত আধান পাঠিয়েছি বলো, 3 ফ্যারাডে পাঠিয়েছি, 3f। তাহলে এটা আমরা যদি লিখি AgNO3 এর ক্ষেত্রে, হ্যাঁ 3 ফ্যারাডে পাঠিয়েছি, এটা n1 ইন্টু Ag যোজ্যতা কত বলো, Ag প্লাস, তাহলে যোজ্যতা নিশ্চয়ই 1 হবে, এটা f, তাহলে n1 ইজ ইকুয়াল কি হলো বলো, 3 হলো। একই রকম ভাবে যদি আমরা দেখি CuSO4, তাহলে সেখানে Cu2 প্লাস পাচ্ছি আমরা, তাহলে এখানে 3 ফ্যারাডে ইজ ইকুয়াল টু n2 ইন্টু 2 ইন্টু f, বা n2 ইজ ইকুয়াল টু 3/2 আসছে। একই রকম ভাবে দেখো যদি Au3 প্লাস এর কথা ভাবি, তাহলে এখানে এখানে লিখছি 3 ফ্যারাডে ইজ ইকুয়াল টু n3 ইন্টু 3 ইন্টু f, বা এখানে n3 ইজ ইকুয়াল টু 3/3 আসছে, বা 1 পাচ্ছি। তাহলে n1 ইজ টু n2 ইজ টু n3, এই তিনটের আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা কি দেখব, n1 is to n2 is to n3, এটা পেয়েছিলাম দেখো 3, এটা পেয়েছিলাম 3/2, এটা পেয়েছিলাম 1, সবকে আমরা 2 দিয়ে গুণ করে দেব। ওকে, তাহলে এটা 6 3, এটা 2। তাহলে 3 ফ্যারাডে তড়িৎ চালনা করলে ক্যাথোডে উৎপন্ন ধাতুগুলির মোল সংখ্যার অনুপাত কত হবে, 6:3:2, 6:3:2 উৎপন্ন হয়। বোঝা গেল? পরেরটা বলছে দেখো একটি বিক্রিয়ার হার বনাম বিক্রিয়কের গাঢ়ত্বের লেখচিত্র x অক্ষের সঙ্গে সমান্তরাল। আমরা আগে লেখচিত্র লিখি, কিভাবে অঙ্কন করছি এটা। তাহলে এখানে এভাবে আছে, এটা বিক্রিয়কের গাঢ়ত্ব এর সঙ্গে সমান্তরাল হচ্ছে, তাহলে একটি বিক্রিয়ার হার মানে এখানে বলছে dA/dt, এইটা বিক্রিয়ক গাঢ়ত্বের সঙ্গে এভাবে আছে। তাহলে আমরা জানি মাইনাস dA/dt is equal to k into a to the power n। ওকে, তো দেখো এটা তখনই এর উপর নির্ভর করবে না, সমান্তরাল মানে কি বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করছে না, তখনই হবে যদি n is equal to 0 হয়। তাহলে n is equal to 0 হলে এই টার্মটা থাকছে না, এটা 1 হয়ে যাচ্ছে। তাই জন্য আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়কের গাঢ়ত্বের সঙ্গে যদি এটা সমান্তরাল আমরা দেখি, তাহলে আমরা দেখবো সেটা এটা কোন বিক্রিয়ার ক্ষেত্রে এটা হবে হলো, এটা একটা 0 ক্রমের বিক্রিয়া হবে, 0 ক্রমের বিক্রিয়া হবে। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই, কোশ্চেনগুলো লিখে নিয়ে আসছি। দেখো পরের কোশ্চেন এরকম দিয়েছে, জিলেটিন, অ্যালবুমিন ও স্টার্চের স্বর্ণ সংখ্যা যথাক্রমে 0.0125, 0.212, এদের সংরক্ষণ ক্ষমতা ঊর্ধ্বক্রমে সেরাও। আমরা মনে রাখবো যে যে সমস্ত যৌগের স্বর্ণ সংখ্যার মান কম হবে তাদের সংরক্ষণ করা ভালো হবে। তাহলে সংরক্ষণ করতে আমরা কার ক্ষেত্রে লিখছি দেখো, তাহলে এখানে জিলেটিন সবচেয়ে ভালো হবে, তারপরে আসছে অ্যালবুমিন, তারপরে আসছে স্টার্চ।
ওকে, এই হচ্ছে ব্যাপার। পরেরটা বলছে দেখো চিলেট গঠনকারী একটি লিগেন্ডের উদাহরণ দাও যেটি চিকিৎসায় কাজে লাগে। তাহলে এটা 3 নম্বরের অ্যান্সার হলো। 4 নম্বরের অ্যান্সার বলছে EDTA, ইথাইলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটেট। ফুল নেম থাকতে পারে ইথাইলিন ডাইয়ামিন টেট্রা, স্ট্রাকচার অনেক সময় থাকে CH2 এখানে N আঁকবো, এখানে CH2 COO CH2 COO, এটাও তাই হবে CH2 COO CH2 COO। এটা হচ্ছে EDTA, ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিড, এটা চিলেটিং লিগেন্ড। এটা বলছে দেখো চিকিৎসাশাস্ত্রে Hg2+, CD2+ বা Pb2+, এগুলোকে মানব শরীরে যদি এগুলো ঢুকে যায় তাদের বের করতে, তাদের শরীর থেকে মুক্ত করতে আমরা EDTA ব্যবহার করে থাকি। ক্লিয়ার হলো? পরেরটা বলছে দেখো নিম্নলিখিত জটিল আয়ন দুটির মধ্যে কোনটি অধিকতর স্থায়ী। তাহলে আমরা জানি EN একটা বাইডেন্টেড লিগেন্ড, যেটা কিনা চিলেট গঠন করতে পারে। তাহলে কোনো লিগেন্ড যদি চিলেট গঠন করে, কোনো লিগেন্ড যদি চিলেট গঠন করলো ধরো এরকম ভাবে, হ্যাঁ, এটা N+, তাহলে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল বন্ডের যে রোটেশন ছিল এটা যেরকম ঘুরতো সেটা কি হয়ে গেল, রেস্ট্রিকশন হয়ে গেল। তাহলে এই যৌগের ক্ষেত্রে এনট্রপি অনেক কমে গেল, এর ক্ষেত্রে এনট্রপি অনেক বেশি। তাই জন্য চিলেট যৌগ যদি গঠিত হয় বা কোনো বাইডেন্টেড লিগেন্ড যদি থাকে সে চিলেট গঠন করতে পারে, কিন্তু মনোডেন্টেড লিগেন্ডের ক্ষেত্রে কিন্তু সেটা চিলেট গঠন করতে পারে না। তাহলে মনোডেন্টেড লিগেন্ড চিলেট গঠন করতে পারছে না, তাই জন্য তার এনট্রপি কিছুটা হলেও বেশি। বাইডেন্টেড লিগেন্ড চিলেট গঠন করতে পারে, তার এনট্রপি কিছুটা হলেও কম, তাই জন্য সেটা অধিক সুস্থির হবে। তাহলে আমরা কোন অ্যান্সারটা লিখবো বলো, NiEN3 2+। ওকে, আমরা 2 নম্বরের কোশ্চেনগুলোতে চলে যাই। পরের কোশ্চেন দিয়েছে দেখো লোহিত রক্তকণিকাকে 4% NaCl এর জলীয় দ্রবণের মধ্যে রাখলে কি ঘটবে এবং কেন। তাহলে আমরা জানি লোহিত রক্তকণিকা যদি 0.84% NaCl এর দ্রবণে রাখি, দ্রবণের সঙ্গে আইসোটনিক, ওকে, তাহলে যদি এর থেকে বেশি গাঢ়ত্বের দ্রবণে লোহিত রক্তকণিকাকে রাখি, লোহিত রক্তকণিকা যেমন ছিল, তাহলে সেটা কি হয়ে যাবে বলো, এটা 4% NaCl এর দ্রবণ, তাহলে এখানে কি হবে, লোহিত রক্তকণিকা চুপসে যাবে, ওকে, স্ট্রিং করবে, ছোট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে পরেরটা দিয়েছি দেখো, তাহলে 4% NaCl দ্রবণ লোহিত রক্তকণিকার মধ্যে যে তোমার কোষীয় তরল আছে তার থেকে এর গাঢ়ত্ব বেশি, 4% NaCl এর দ্রবণের গাঢ়ত্ব বেশি, তাহলে লোহিত রক্তকণিকা থেকে জলীয় পদার্থ বেরিয়ে আসবে, এর ফলে লোহিত রক্তকণিকা ছোট হয়ে যাবে, এটা অ্যান্সার হবে। পরেরটা দেখো কত গ্রাম ইউরিয়া 100 গ্রাম জলে যোগ করলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন 25% হ্রাস পাবে। রাউল্টের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন থেকে আমরা জানি যে P0 minus P/P0 is equal to H2। তাহলে এটা বলছে অবনমন কতটা ঘটেছে, 25%, এটার জায়গায় আমরা লিখে দেবো 25%, এটা ওকে।
ইজিক্যাল টু এটা লিখবো n2 বাই n1 প্লাস n2। তাহলে দেখো এখানে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এখানে 25 n1 প্লাস 25 n2 ইজিক্যাল টু 100 n2, বা এখানে পাচ্ছি 75 n2 ইজিক্যাল টু 25 n1 বা n2 ইজিক্যাল টু 25 বাই 75 n1। n1 মানে জলের পরিমাণ, এটা জায়গায় আমরা লিখছি দেখো W2 বাই M2 মূল সংখ্যা, 25 বাই 75 ইন্টু এটা আসবে 100 বাই 18। তাহলে এখানে M2 কত বলো, ইউরিয়া CONH2 হোল 2, দেখলে আণবিক ওজন বার করলে দেখো 60 আসবে। তাহলে W2 is equal to 25 into 100 into 60 by 75 into 18, কেটে এটা আসতে হবে 3, এটা কেটে আসতে হবে 20, 2000 বাই 18 এটা আসছে 111.11। তাহলে জলে যদি আমরা 111.11 ইউরিয়া যোগ করি তবে কত পার্সেন্ট বাষ্পচাপ কমে যাবে বলো, 25% হ্রাস পাবে। ওকে, পরেরটা দেখো হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা বলতে কি বোঝো, এই কোশ্চেনটা আমরা আলোচনা আগে করেছি, এই কোশ্চেনটা আমরা অ্যাভয়েড করছি। তারপরে কোশ্চেন বলেছে যে অসমাপ্ত অনুঘটনের একটি উদাহরণ দাও। তাহলে হেবার প্রসেসে আমরা দেখছি অ্যামোনিয়া উৎপন্নের সময় অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার সময় আয়রন চূর্ণ কি হিসেবে কাজ করে বলো, অনুঘটক হিসেবে কাজ করে। তাহলে এখানে বিক্রিয়ক ও বিক্রিয়াত পদার্থ সবই গ্যাসীয় আছে, কিন্তু অনুঘটক কি বলছে বলো, কঠিন অবস্থায় আছে। তাহলে এটা হতে পারে, বা আমরা লিখতে পারি যে ইথিনের হাইড্রোজেনেশনের সময় নিকেল এখানে কি বলছে বলো, সলিড, এটা গ্যাস, হাইড্রোজেন গ্যাস, আমরা এটা ইথেন পাই, ইথিন থেকে ইথেন পাই, এটাও গ্যাস। তাহলে এখানে এই নিকেল কি হিসেবে কাজ করছে, তোমার কঠিন বা অসংযুক্ত অনুঘটক হিসেবে, অনুঘটনের একটি উদাহরণ। তাহলে এখানে অবশ্যই তোমাকে রাসায়নিক বিক্রিয়া উল্লেখ করতে হবে, শুধু Fe চূর্ণ বলে দিলে কিন্তু 0 পাবে। ওকে, বা নিকেল বলে দিলে 0 পাবে। কেন, কোন বিক্রিয়ায় Fe অনুঘটক হিসেবে কাজ করছে সেই বিক্রিয়াটা কিন্তু মাস্ট উল্লেখ করতে হবে। তারপর বলছে দেখো একটি ক্যাটায়নিক পৃষ্ঠতলীয় পদার্থের উদাহরণ বলতে বলেছে। তাহলে আমরা একটা ক্যাটায়নিক পৃষ্ঠতলীয় পদার্থের নাম লিখছি, এটা C16H33 NCH3 CH3 CH3, এটা প্লাস Cl মাইনাস। ওকে, এটা হতে পারে, বা এটা হতে পারে এটা একই C16H33, এটা প্লাস আর Cl মাইনাস, এই দুটো যৌগের আমরা নাম আমরা লিখে দেব। ওকে, দুটো যৌগের কথা আমরা সংকেত, গঠন সংকেত আমরা লিখে দেব। পরের কোশ্চেনে আমরা চলে যাই। দেখো এটার নাম লিখছি ট্রাইমিথাইল সিটাইল অ্যামোনিয়াম ক্লোরাইড বা ট্রাইমিথাইল পিরিডিনিয়াম ক্লোরাইড, এই দুটো হচ্ছে ক্যাটায়নিক পৃষ্ঠতলীয় পদার্থ। আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের কোশ্চেনগুলো দিয়েছে দেখো F2 এর বন্ধন বিয়োজন শক্তির মান Cl2 অপেক্ষা কম কেন। আমরা দেখো এখানে
এফ এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি দেখতে পাচ্ছি 1s2 2s2 2p5। তাহলে এফ এর 2p অরবিটাল রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে। একই রকম ভাবে দেখো সিএল এর ক্ষেত্রে Cl17 1s2 2s2 2p6 3s2 3p5। 2p অরবিটাল আকারে ছোট, 3pটা আকারে বড়, তাই জন্য এফ পরমাণুর আকার ছোট হয়, এফ এর আকার ছোট হয় এখানে এফ পরমাণুর মধ্যে এফ পরমাণু ও এফ পরমাণুর মধ্যে বিকর্ষণ বল কাজ করে, তাই এফ বন্ধন সহজে ভাঙা যায় বা ভাঙতে কম শক্তি লাগে। কিন্তু সিএল এর ক্ষেত্রে এই ঘটনা লক্ষ্য করি না। সিএল এর পরমাণুর আকার বড় এবং তুলনামূলকভাবে সেখানে বিকর্ষণ বলের মান কম হয়, তাই সিএল এর বন্ধন বিয়োজন শক্তির মান ফ্লুরিনের থেকে বেশি হয়। পরেরটা বলেছে দেখো H2O তরল কিন্তু H2S গ্যাস। কেন বলছে H2O তরল H2S গ্যাস কেন? দেখো আমরা জানি তিনটে পরমাণু ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এই তিনটে পরমাণু যদি আমরা দেখি এই তিনটে পরমাণুর সঙ্গে যদি হাইড্রোজেন বন্ড করে থাকে তাহলে জানি সেই যৌগ হাইড্রোজেন বন্ধনে অংশগ্রহণ করবে। কোনো যৌগে যদি এই তিনটে বন্ড থাকে এফ বন্ড এইচ বা ও বন্ড এইচ বা এন বন্ড এইচ, তাহলে সেই যৌগ অন্য কোনো যৌগের সঙ্গে বা নিজের মধ্যে হাইড্রোজেন বন্ড গঠন করতে পারবে। তাহলে জলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে এখানে হাইড্রোজেন বন্ড গঠিত হয়। জলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি এখানে হাইড্রোজেন বন্ড গঠিত হয়। তাহলে হাইড্রোজেন বন্ড গঠিত হওয়ার কারণে আমরা লক্ষ্য করব যে জলের অণুগুলো অনেকটাই কি হবে বলো, কাছাকাছি আসবে। কেমন টাইপের বলছে হাইড্রোজেন বন্ড? ইন্টারমলিকুলার এইচ বন্ড। তাহলে জলের অণুগুলো ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে পরস্পর যুক্ত থাকে, এর ফলে তাদের আলাদা করতে অধিক শক্তির পরিমাণ লাগে, অধিক শক্তি লাগে। এর ফলে আমরা লক্ষ্য করছি জলের সাধারণ অবস্থায় তরল, কিন্তু H2S এর ক্ষেত্রে এরকম আমরা হাইড্রোজেন বন্ড গঠন হতে দেখব না। কেন? সালফার সেখানে হচ্ছে কম তড়িৎ ঋণাত্মক, বা সালফার ও হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কম, তাহলে H2S হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারছে না, অণুগুলো অনেক দূরে দূরে অবস্থিত থাকে। এর ফলে আমরা দেখতে পাবো H2S তরল, গ্যাসীয় হবে। ওকে, পরেরটা বলছে দেখো একটি অ্যাম্বিডেন্টেড লিগেন্ড আর একটা চিলেটিং লিগেন্ড। তাহলে অ্যাম্বিডেন্টেড লিগেন্ড কি হবে বলো? Cn মাইনাস। হ্যাঁ, এটা দুদিক দিয়েই কাজ করে, বা এখানে আসছে NO2 হতে পারে মাইনাস, এটাও দুদিক দিয়ে কাজ করে। ওকে, এরকম দেখছি আমরা। তো এটা সি সেন্টার বা এন সেন্টার দিয়ে সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে বন্ধন করে, বা এখানে ও সেন্টার বা এন সেন্টারের মাধ্যমে সেন্ট্রাল অ্যাটমের মাধ্যমে বন্ধন তৈরি করতে পারে। এই জন্য এটাকে বলছি আমরা অ্যামিডেন্টেড লিগেন্ড। চিলেটিং লিগেন্ড আমরা কাকে বলছি দেখো, এখানে আমরা লিখছি যে ইথিলিন ডায়ামিন বা ইডিটিএ লিখছি, ইডিটিএ আমরা লিখতে পারি, বা ইডিটিএ, এটাও কি বলছে বলো? চিলেটিং লিগেন্ড। ক্লিয়ার? পরেরটা কোশ্চেন দিয়েছে দেখো একটি হোমোপলিমার ও পলিমার পার্থক্য। হোমোপলিমার একই রকম মনোমার দিয়ে তৈরি হবে,
কোপলিমার এক দুই দুই বা ততোধিক যাই বলো মনোমার দিয়ে গঠিত হবে। ওকে, তাহলে এটা একটি মাত্র মনোমার দিয়ে তৈরি হবে হোমোপলিমার। যেমন আমরা বলছি পিভিসি পলিভিনাইল ক্লোরাইড, কোপলিমার বলছি দেখো বেকেলাইট হতে পারে, ফেনল ফর্মালডিহাইড রেজিন, বা বলছে এখানে নাইলন 66 হতে পারে, এটা হচ্ছে নাইলন 66 হতে পারে। হ্যাঁ, তো এটা হচ্ছে কোপলিমারের উদাহরণ। নেক্সট বলতে হবে কি সংঘনন পলিমারের উদাহরণ দাও। সংঘনন পলিমারের উদাহরণ কি হবে? নাইলন 66 6,6 এটা একটা সংঘনন পলিমারের উদাহরণ। ওকে, তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে এসসি ডব্লিউবিটিএ 2024 এর এসসি 54 এর সমস্ত কোশ্চেনগুলো আমরা আলোচনা করলাম। এই ভিডিওর মাধ্যমে এমসিকিউ কোশ্চেন 1 নম্বর ও 2 নম্বর কোশ্চেন আলোচনা করা হয়েছে। আরও দুটো ভিডিওর মাধ্যমে আমরা 5 নম্বর ও 3 নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করেছি। এই কোশ্চেনটা অনেকটা কমফোর্টেবল, মানে ভালো কোশ্চেন, সব চেনা জানা কোশ্চেনগুলো যেগুলো পরীক্ষায় দিতে পারে সেগুলোই কিন্তু এসছে। তো এটা মন দিয়ে তোমরা দেখো। ওকে, যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো ও পুরোনোটা তারা বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমরা এবিটি এর অনেকগুলো পেপারই সলভ করেছি, সেগুলোও তোমরা দেখো। সালের কোশ্চেনগুলো আমরা অনেকগুলো সলভ করেছি, এটাও দেখো। ঠিক আছে, তো আমরা ডব্লিউবিটি এর 5টা পেপার আমরা ডিসকাস করব ঠিক করেছি। একটা পেপার পুরো কমপ্লিট হলো, জানুয়ারি 31 আগে হয়তো সবগুলো 5টা পেপারই আপলোড হবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি।